আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। গণহত্যার প্রতিবাদে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বললেন চ্যানেল আইকে আব্দুল মুহিত চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ। এবং জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পরিবারগুলো, ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশি বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় এই আগ্রহের কথা জানিয়েছে চীন সরকার। একই সঙ্গে চীনের হাসপাতালে চীনা রোগীদের যে অর্থ খরচ করতে হয়, বাংলাদেশি রোগীরাও সেই সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে চীনের কুনমিংয়ে বিমান ভাড়া আসা যাওয়া 20,000 টাকার মধ্যে রাখার বিষয়ে আলোচনা চলছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সম্প্রতি চীনের কুনমিংয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন বাংলাদেশের 14 জনের একটি দল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন তারা। বলেছেন সেখানে তারা পেয়েছেন বিশ্বমানের সেবা। ভালো তো মনে হচ্ছে 2 to 3 জেনারেশন লাগে টু আপগ্রেড ডিটেকশন। আমাদের দেশে হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। চীনে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন চীনের কয়েকটি শহরে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশিদের চিকিৎসা সেবার জন্য। আসার পরে এখানে হসপিটালের পরিবেশ বা সবকিছু দেখে সবারই ভালো লাগছে। একটা ফর্মুলেশনের মধ্যে চলে আসছে, জানতে পারতেছি যে এই হসপিটালগুলোতে আসলে বাংলাদেশিদের ট্রিটমেন্ট হয়। চাইনিজ গভর্নমেন্ট আরো কিছু হসপিটাল প্রস্তুত রেখেছেন এবং তাদের সুচিকিৎসা উন্নত চিকিৎসকগণকে আরো প্রস্তুত রেখেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিষয়টি দেখভাল করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেছেন বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যেই খরচে চিকিৎসা ব্যবস্থা করেছেন একই খরচ ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য বলেছে, আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফরের সময়, এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন চীনের অধিকাংশ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন, উনি বলেন যে শুধু কুনমিং না, পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে। ফার্স্ট পিপলস হসপিটালটা 4000 বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টদের জন্য তারা ডেডিকেট করেছে। বাংলাদেশি রোগীদের সেবা দিতে কতটা প্রস্তুত চীন, এটা দেখার জন্য অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই চীনে পাঠাচ্ছে 20 সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুহিত চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত। চকর মালিথার রিপোর্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি।
সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর। প্রথম যখন বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য আব্দুল মহিদ চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে, বাট আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য মিনিমাম আরো মাস 6 সময় লাগবে। আমার ধারণা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার ধারণা কতদিন নাগাদ সময় লাগতে পারে? আরো 6 মাস যদি হয়, জুনের মধ্যে। নির্বাচন যখনই হোক, নির্বাচনের তারিখ আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক এই সচিবের। ডিসিশনটা নিয়ে ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে। তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে। সো ক্যাটেগরি গভর্নমেন্ট ডে ওয়ানেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে। এখন ক্যাটেগরি গভর্নমেন্ট তো সেটা না, কাজে ক্যাটেগরি গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে, 6 মাস পর ইলেকশন করবো। সেই তারিখটা ঘোষণা করতে হবে। ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সেই অনুসারে কাজ করবে, তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে। কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে না, আমার মনে হয় না। তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ গণতন্ত্র চায়, আর এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। দেশের সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুণী ব্যক্তি। বিএনপি আশা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন তিনি। আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন বর্ণাঢ্য একজন ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছে, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলের নির্বিচার হামলায় আরও কমপক্ষে 20 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে এ নিয়ে নিহতের সংখ্যা 50,912 জন। তবে ফিলিস্তিনের সরকারি গণমাধ্যমের তথ্য মতে এই সংখ্যা 61,700। গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় কেবল নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার মুখপাত্র বলেছেন, 19 মার্চ থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের চালানো হামলার মধ্যে কমপক্ষে 36টিতে কেবল নারী ও শিশু নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এটি যদি বর্বরতা না হয় তাহলে একে কি বলে। গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় মার্চ ফর গাজা কর্মসূচির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারিয়ে সংকটে পড়েছে কোনো কোনো পরিবার। রাজনৈতিক পরিবর্তনের পর কোথাও কোথাও বাড়তি সম্মান মিললেও আর্থিক সহায়তা পেয়েছেন সামান্যই। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা। ঢাকার বাড্ডার বাসিন্দা সুমন শিকদারের পরিবার নিয়ে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ঢাকার যেসব স্থান অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম বাড্ডা এলাকা। মিছিলে নেমে 19 জুলাই বাড্ডায় মারা যান সুমন শিকদার। পরিবারের সদস্যরা বলছেন, সংঘর্ষ থেকে বাঁচতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া সুমন নিজেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমাদের আত্মীয়স্বজন যারা আছে, আমার মামা, ওই খালাতো ভাইটাই যারা আছে, সবাইরে ফোন দিয়ে কইছে তোরা কেউ বাসাতে পারবি না, কিন্তু ওই যে মিছিলে গেছে।
এটা এলোপাতার গুলিতে মারা গেছেন, কার গুলিতে সেটা সঠিক তো আর আমরা কেউই বলতে পারবো না। ওই সময় তো মনে করেন না গুলি করছে কয় দিক থেকে। পরিবারের উপার্জনের ভার যার উপর ছিল তাকে হারিয়ে সংকটে পড়েছেন স্বজনরা। এখন ওদের অবস্থা খুবই খারাপ, যে একটা কিছু কইরা যে ওই ছেলেটারে নিয়ে আমার ওই বাইর বোর্ডে যে খাবে, আমার বাপ মা খাবে, এরকমের কোনো নাই, ইনকামের কোনো সোর্স নাই। 2 বছর একদম আমি বেকার ছিলাম। আমার ওষুধ পানি যা লাগছে, আমার সংসারের বাজার টাজার ঘর ভাড়া সব ওদেছে। ও আমার বাপ মায়েরও সব কিছুই করছে। আমি এখন তো কারোই কিছু করতে পারি না, আমি নিজেই চলতে পারি না। আর আমার একটা ছোট ভাই আছে, ও লেখাপড়া করে। ওরে যদি সরকার থেকে একটা চাকরি দিয়ে দিতে পারতো সরকারি, হয়তো দেখা যাইতেছে ওরও সিলাই আমার ওই ভাতিজাটা, আমার ছোট ভাইয়ের বউ, আমার বাপ মা চুলে খাইতে পারতো। বাংলাদেশ কখনো আর রক্তক্ষয়ী পরিস্থিতির মুখোমুখি হবে না, এমনই আশা সুমনের পরিবারের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বাংলা বর্ষবরণে প্রস্তুত ছায়ানট। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠানে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে। এবারের অনুষ্ঠানের মূল ভাব আমার মুক্তি আলোয় আলোয়। শুক্রবার বিকেলে ধানমন্ডির ছায়ানট কার্যালয়ে সংবাদ সম্মেলনে পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়। এই আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডক্টর সরওয়ার আলী, সহ সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়। ভোরের আলো ফুটতে ফুটতেই ভৈরবীতে রাগালাভ দিয়ে ছায়ানটের 1432 বঙ্গাব্দের বরণের সূচনা। ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। যথারীতি অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসবার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুর বানিয়ে। সুর, তাল, লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারার শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। এই আয়োজনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় দিনের মহড়া। শনিবার রবীন্দ্র সরোবরে সন্ধ্যা 6:30টায় হবে মূল মঞ্চের রিহার্সাল। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 4টা থেকে 5:30 পর্যন্ত হয়েছে বর্ষবিদায়ের রিহার্সাল, আর 5:30 থেকে শুরু হয়েছিল বর্ষবরণের মঞ্চ রিহার্সাল, যেটা সেটি আমাদের কালকে হবে। তখন সবাই স্টেজে উঠে একদম ফুল ট্র্যাকে গানগুলো গাইবে সবাই। এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলার বিভিন্ন এলাকায় গৃহস্থালী পর্যায়ে ক্ষুদ্র পরিসরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব উপায়ে শুটকি উৎপাদনের এক নতুন ধারা শুরু হয়েছে। বাড়ির আঙিনায় বা বাসার ছাদে ছোট ছোট মাচায় মশারি দিয়ে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হচ্ছে। ভোলার বিভিন্ন এলাকায় গৃহস্থালী পর্যায়ে ক্ষুদ্র পরিসরে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব উপায়ে শুটকি উৎপাদনের এক নতুন ধারা শুরু হয়েছে। বাড়ির আঙিনায় বা বাসার ছাদে ছোট ছোট মাচায় মশারি দিয়ে মাছ শুকিয়ে শুটকি তৈরি করা হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। গাজীপুর মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। মেডিকেল বর্জ্যসহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। এতে বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয়ে পরিবেশ এবং প্রকৃতি। দুর্ভোগ লাঘবে দ্রুত ময়লা অপসারণের দাবি করেছেন ভুক্তভোগীরা। সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। ক্যামেরা চেঞ্জ
এবারে খেলার খবর। বিএসপির 2024-এর বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি পেসার নাহিদ রানার হাতে উঠেছে সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার। বর্ষসেরা ফুটবলার ছাড়াও পপুলার চয়েস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। বিস্তারিত জানাচ্ছেন আদিল আহমেদ শান। টানা দশমবারের মতো আয়োজিত কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার অনুষ্ঠান সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। পুরস্কারের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। স্টেজ পারফরমেন্সে অংশ নেন সাবেকরাও। 2024-এর সেরা ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন টাইগার পেসার নাহিদ রানা। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাফজয়ী বাংলাদেশ নারী দলের সদস্য ঋতুপর্ণা চাকমা পেয়েছেন বর্ষসেরা ফুটবলার এবং পপুলার চয়েস অ্যাওয়ার্ড। কিন্তু ভুটান লিগে খেলতে ব্যস্ত থাকায় ঋতুর হয়ে পুরস্কার নেন সতীর্থ আফিদা এবং সহকারী কোচ অনন্যা। যুব হলেও যে কোনো পর্যায়ে হকিতে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় অনূর্ধ্ব 21 জাতীয় হকি দল পেয়েছে সেরার পুরস্কার। সেরা কোচও হয়েছেন এই দলের মওদুদুর রহমান শুভ। বর্ষসেরা অ্যাথলেট জহির রায়হান, সেরা আর্চার সাগর এবং সেরা দাবারু রেজা নীর। বাংলাদেশের প্রথম আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত হয়েছেন বর্ষসেরা আম্পায়ার। সংগঠক তালিকায় পুরস্কার পেয়েছেন ইমরুল হাসান, যশোরের শামস উল হুদা এবং রাঙামাটির বীরসেন চাকমা। বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ভারোত্তোলনে বিভিন্ন পর্যায়ে 21টি স্বর্ণ জেতা হামিদুল ইসলাম। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ের পর উল্লাসে ভাসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ার্ম আপ সহ টানা খেলার মধ্যে থাকায় পাকিস্তানে শুক্রবার বিশ্রামে কাটিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার আসরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ডের মেয়েরা। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। চড়াই উত্তরায়ের মধ্যে থাকলেও সবশেষ 5 ম্যাচের 3টিতেই জিতেছে টাইগ্রেসরা। অন্যদিকে শেষ 5 ম্যাচের সবকটিতে হেরে মানসিকভাবে বিপর্যস্ত আইরিশ মেয়েরা। এই সুবিধা কাজে লাগিয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় লাল সবুজের মেয়েরা। 6 জাতির সেরা 2 দল সরাসরি খেলার সুযোগ পাবে ভারতে অনুষ্ঠেয় 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে। এবারে অন্যান্য সংবাদ। রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈশাখী। সকালে রাঙামাটির রাজবন বিহার ও গর্জনতলী ত্রিপুরা এলাকা সহ পাহাড়ের প্রতিটি এলাকায় চলছে উৎসব। এ নিয়ে জানতে মনসুর আহমেদের কাছে যাচ্ছি, তিনি কাপ্তায় আছেন। মনসুর, বৈশাখী উৎসবের আয়োজন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৃত্তিকা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো জি মনসুর, আমাদেরকে বৈশাখী উৎসবের আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন। জি মৃত্তিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে ওই আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক উৎসব হচ্ছে বৈশাখ উৎসব। সকাল থেকে পাহাড়ে বৈশাখ উৎসবকে ঘিরে রাঙামাটির রাজবন বিহার থেকে শুরু করে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা তারা কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে কিন্তু এই বৈশাখ উৎসবের সূচনা করেছে। তো আমি এখন রয়েছি রাঙামাটি কাপ্তাই লেক বেষ্টিত একটি ত্রিপুরা অধ্যুষিত এলাকায়। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে অলরেডি কাপ্তাই লেকে ফুল ভাসানোর পর এখানে নানা ধরনের কর্মসূচি শুরু হয়েছে। এখানে যে সকাল থেকেই তারা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা নতুন বর্ষ বরণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তো এখন বর্তমানে কাপ্তাই লেকের পাশে যে একটি দ্বীপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু সকাল থেকে তারা তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে যাচ্ছে। ফুল ভাসানোর পরে মৃত্তিকা ফুল ভাসানোর পরে কিন্তু এই আজকে তারা যারা বয়স্ক ব্যক্তি রয়েছে ত্রিপুরা, তাদেরকে স্নান করাবেন, তাদের থেকে আশীর্বাদ নিয়ে তারা নতুন বর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবে। তো এখানে বিষয়টা হচ্ছে আজকে 12 তারিখ ফুল ভাসানোর মধ্যে দিয়ে
বৈশাখ উৎসবের সূচনা হলে কিন্তু এই এপ্রিল মাস জুড়েই কিন্তু আজকের এই বৈশাখ উৎসবের আয়োজন চলবে। এই বৈশাখীকে চাকমারা বিজু, ত্রিপুরারা বৈশুক, মারমারা সাংরাই বলেও আখ্যায়িত করে থাকে। তো আগামীকাল শুরু হবে বৈশাখীর দ্বিতীয় দিন। তারপরে মারমাদের যে পানি উৎসবের মধ্য দিয়ে পাহাড়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বৈশাখীর সমাপ্তি হবে। তো আজকে সারাদিন দেখতে পাচ্ছেন এখানে যে দিনব্যাপী কিন্তু বৈশাখীর আয়োজন চলছে। তো এটাই ছিল আমার রাঙ্গামাটি থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবার আমরা এসে আপনার সাথে যুক্ত হব। রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদ, চ্যানেল আই। ধন্যবাদ আপনাকে মনসুর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের বিশেষায়িত হাসপাতালে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশিদের চিকিৎসা সেবায় প্রস্তুত কুনমিং সহ কয়েকটি শহরের হাসপাতাল। গাজায় নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। গণহত্যার প্রতিবাদে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে বললেন আব্দুল মুঈদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ। এবং জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারিয়ে সংকটে পরিবারগুলো, ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতার প্রত্যাশা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।